হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আমাদের নিউ ইয়ারের ফার্স্ট ট্রিপ নিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক সুন্দর হতে চলেছে। আজকে হলো 5 তারিখ, ভোর বাজে এখন ওই 5:30 মতো, আর বাইরে কি ঘুটঘুটে অন্ধকার তোমরা দেখতেই পারছো। আর তার মধ্যে আমরা সবাই এখানে গাড়িতে রেডি হয়ে বসে পড়েছি। আমরা যাচ্ছি দুটো ফ্যামিলি মিলে, মানে বুঝতেই পারছো আমরা কাদের সাথে যাচ্ছি। হ্যাঁ, প্রিয়মা আর দাদাদের সাথে যাচ্ছি। তো আমরা 4 জন মিলে আমাদের নিউ ইয়ারের ফার্স্ট ট্রিপ দিতে চলে যাচ্ছি। যেহেতু নিউ ইয়ারের ফার্স্টের দিকটা আমারও কাজ ছিল, আমার বরেরও কাজ ছিল, তাই আমাদের কাজ যেদিন শেষ হয়, মানে 4 তারিখ আমাদের কাজ শেষ হয়, তারপর থেকে আমাদের 3-4 দিন ছুটি ছিল। তাই ভাবলাম যে আমরা তাহলে একসাথে ঘুরে আসি কোনো জায়গা থেকে। সেই মতোই প্ল্যান করা হয়। আর দাদা আর প্রিয়মাও চলে আসে আগের দিন আমাদের বাড়িতে, মানে 4 তারিখ রাত্রিবেলা, আর 5 তারিখ ভোরবেলা। এখন আমরা রেডি হয়ে পড়েছি আর আমাদের গাড়ি এখন ছেড়েই দিয়েছে। চলো তোমাদের তাহলে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি গিফু প্রিফেকচারের শিরাকাওয়াগো একটা ভিলেজ রয়েছে, যেটা জাপানের প্রচুর পুরনো একটা ভিলেজ। আর ভিলেজটা ওয়ার্ল্ড হেরিটেজে নিজের জায়গা করে নিয়েছে। তো যেতে যেতে এখন দেখো তোমরা বুঝতে পারছো সবে সবে ভোর হওয়া শুরু করেছে। তো কিছুটা রাস্তা যাওয়ার পর যেই আলোটা ফুটেছে আমরা বুঝতে পারলাম এতটা কুয়াশা যে সামনের কোনো কিছু বিন্দু মাত্র দেখা যাচ্ছে না। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জাপানে নিউ ইয়ারের মানে বছরের প্রথম দিনই খুব বড় মাপের একটা ভূমিকম্প হয়ে গেছে। জাপানের পশ্চিম দিকের যেই কোস্টাল এরিয়া রয়েছে, কোস্টাল প্রিফেকচারগুলো রয়েছে, যেমন ইশিকাওয়া প্রিফেকচারে ভূমিকম্পটা সূচনা হয়। তো ভূমিকম্প টের আমরা আমাদের গুম্মা প্রিফেকচারেও পেয়েছি, তবে অতটা না যতটা মারাত্মকভাবে ওই প্রিফেকচারগুলোতে হয়েছিল। তো আমরা বেশ চিন্তায় ছিলাম যে যেতে পারবো কি পারবো না। তো ফাইনালি দেখলাম যে না, সব ঠিকঠাক আছে। তো আমরা আমাদের যাত্রাও শুরু করেছি। মাঝখানে আমরা একটা সার্ভিস এরিয়াতে দাঁড়িয়েছিলাম, তো সেইখান থেকে ভিউ এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে বলার বাইরে। বেশ কুয়াশা হালকা হালকা ছিল, সূর্য উঠছিল, প্লাস নিচে হালকা হালকা একটু বরফও পড়েছিল। পাহাড়ে ঘেরা এই এত সুন্দর দৃশ্য, আর দূরের ওই পাহাড়গুলোতে দেখুন অলরেডি বরফ পড়ে গেছে। তবুও আমরা একটা মানে সন্দেহের মধ্যে ছিলাম, কনফিউশনে ছিলাম যে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বরফ দেখতে পারবো কি না। কেননা জাপানে একদম প্রচুর বরফটা পড়ে এই জানুয়ারির মানে লাস্টের দিক থেকে, আর ফেব্রুয়ারির ওই ফার্স্ট মিডিল অবধি বেশ খুব সুন্দর বরফ থাকে। মানে ওই টাইমে বরফে যে কোনো জায়গায় যাওয়াটা মানে একদম বেস্ট হবে। কিন্তু ওই রকম টাইমে যদি আমরা যাওয়ার চেষ্টা করতাম, আমরা ড্রাইভ করে একদমই যেতে পারতাম না, কারণ আমাদের গুম্মা ক্যানের পর আসে নাগানো ক্যান, নাগানো ক্যানের পর হচ্ছে গিফু প্রিফেকচার। তো এতটা দূর মানে ড্রাইভে টোল দিয়ে আমরা গেছি, তাতেই আমাদের 5 ঘন্টা ড্রাইভের সময় লেগেছে। আর যেহেতু দাদা ছাড়া আমরা 3 জন কেউ ড্রাইভ করতে পারি না, আর বরফের ওই সময় মারাত্মকভাবে বরফ পড়ে রাস্তাঘাট বন্ধও থাকে আর খুব রিস্কিও হয়ে যায়। তাই আমরা চুজ করলাম যে ওই সময়টা যাওয়া উচিত হবে না। হ্যাঁ, হয়তো অনেক বরফ পাবো, কিন্তু ওই সব জায়গায় তখন যেতে গেলে মানে লোকাল ট্রান্সপোর্ট যেমন ট্রেন, সেটা চুজ করাটাই ভালো। তো আমরা যেহেতু গাড়িতে করে যাব ভেবেছি, তাই ভাবলাম যে তাহলে একটু শীতের প্রথম দিকটাতেই ঘুরে আসি। এমনিতেও বছরের প্রথম ঘুরতে না গেলে কিন্তু মনটা বেশি একটা ভালো লাগে না, তাই না বলুন? তো আমরা এখন নাগানো ক্যানে ঢুকে পড়েছি। তো নাগানো ক্যানে ঢোকার পর দেখলাম যে না, বেশ ভালোই মোটামুটি বরফ রয়েছে। নাগানো ক্যানের আগে অবধি আমরা একটুও বরফ দেখতে পাচ্ছিলাম না। তো এখানে আসার পর এতটুকু বরফ দেখে আমাদের বেশ ভালো লাগছিল। আর নাগানো ক্যানে ঢুকে যেটা আমাদের উপরই পাওনা হলো, সেটা হলো নাগানো ক্যানের এই লাল মুখ এলা বাঁদরগুলো প্রচণ্ড বিখ্যাত। তো আমরা তো আশাই করতে পারিনি যে এদের দেখা পাবো। ছোট ছোট বেশ সুন্দর লোমশ বাঁদর, মুখ
মুখটা লাল। এটা নাগানো ক্যানের বিখ্যাত একটা পশু, বা নাগানো ক্যান এই লাল মুখেরা বাঁদরের জন্য অনেক বেশি বিখ্যাত। তো রাস্তার ধারে এরা দেখছিলাম কিছু ঘাস থেকে কুড়িয়ে খাচ্ছে। তো আমার বর এখানে বিস্কুট দিতে চাচ্ছিল, কিন্তু আমাদের দেশের মতো এখানকার বাঁদর হয়তো বিস্কুট খায় না, তো তারা আর সেটা নেয়ও নি। এমনও না যে ভয় পেয়ে চলে যাচ্ছে, তারা নর্মালি বিচরণ করছিল, কিন্তু আমরা বিস্কুট দেওয়াতে তারা আর কি নিল না, চলে গেল। তো তা আমরা ভাবলাম যে হয়তো তারা এসব খেয়ে অভ্যস্ত নয়, তারা হয়তো অন্য ধরনের তাদের পশুদের জঙ্গলের খাবার খেয়ে তারা অভ্যস্ত। কিন্তু এইটা যে আমরা দেখতে পাবো একদমই ভাবতে পারিনি। তো আমাদের এটা তো একটা এক্সট্রা পাওনা হিসেবে একটা অ্যাড হয়ে গেল আমাদের এই জার্নিটাতে। নাগানো ক্যানের যত আমরা ভেতরে ঢুকতে থাকছি তত বেশিই দেখছি যে বরফ বেশ সুন্দরভাবেই পড়ে রয়েছে। তো আমাদেরও মনে একটু আশা জাগতে শুরু করলো যে না, আমরা যে ভিলেজটাতে যাব সেটাতে নিশ্চয়ই বরফ পাবো মোটামুটি ভালোই। তো এই জায়গাতে তো দেখতেই পাচ্ছেন যে কত বরফ পড়েছে, আর একদম অনেক শীতে, যেটা বলছিলাম যে জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক নাগাদ, তো এই রাস্তাগুলি আরও বরফ পড়ে একটু ড্রাইভিংয়ের জন্য রিস্কি হয়ে যায়। তো আপনারা তো আশা করছি বুঝতেই পারছেন, যার জন্যই আমাদের আর কি এই এত আগেই প্ল্যানিংটা করার, কারণ ভীষণ দূরের একটা পথ, আর একজনই আমাদের মধ্যে ড্রাইভিং করতে পারেন, তো তারও অনেক কষ্টকর একটা ব্যাপার। তো সব মিলেই আর কি প্ল্যানটা করা, আর এত সুন্দর লাগছিল এরকমভাবে পাহাড়ি রাস্তায়, বরফে ঢাকা রাস্তায় ড্রাইভিংয়ে যাওয়ার আমার এই প্রথম একটা অভিজ্ঞতা হলো, অনেক সুন্দর লাগছিল। তো আমরা এখন আমাদের ডেস্টিনেশনের থেকে 1 ঘন্টা দূরে আছি। তো সামনেই আমরা টোলের রাস্তায় উঠবো, তাই ভাবলাম যে এখান থেকে দাদা বলল যে তেলটা একেবারে ভরে নিই, কারণ এরপর আর তেলের জায়গা নেই, মানে টোলে উঠে গেলে তো আর দাঁড়াতে পারবো না। তো এখানে আমরা ফাইনালি টোলে উঠে পড়েছি, তো বেশিক্ষণ লাগবে না, এই ধরুন চলেই আসলাম। তো ফাইনালি 1 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু প্রায় চলে এসেছি। দূর থেকে দেখুন নিচে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গাতেই ওই গ্রামটা রয়েছে। এই গ্রামটা কিন্তু আসলে এখন কেউ থাকে না, এটা এক্সিবিশনের জন্য আর কি, মানে ট্যুরিস্ট একটা অ্যাট্রাকশন হয়ে গেছে। তো ফাইনালি আমরা এই গ্রামে পৌঁছে গেলাম। তো নেক্সট ভিডিওতে তোমরা বাকি সব ডিটেলসটাই দেখতে পাবে। ভালো লাগলে কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।